হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4 এর যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো স্বামী বিবেকানন্দের সমাজতান্ত্রিক চিন্তাধারা। তো এটা থাকবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4 এর আলোচনার বিষয়। তো মেন টপিকে আসার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি আমরা রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেই কোর্স ফিটা করা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে আমাদের বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো এবার মেন টপিকে আসা যায় যেটা হলো স্বামী বিবেকানন্দের সমাজতান্ত্রিক চিন্তাধারা কি ছিল। দেখো, তো স্বামী বিবেকানন্দ নিজেকে একজন সমাজতন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন, তবে তার সমাজতন্ত্র ছিল আধ্যাত্মিকতা এবং মানবতার সংমিশ্রণ। আধ্যাত্মিকতা এবং মানবতাকে একসাথে করে তার আধ্যাত্মিক বা সমাজতান্ত্রিক যে চিন্তাধারাটা ছিল সেটা একসাথে করেছিল। সমাজতান্ত্রিক চিন্তাধারার যে মূল বৈশিষ্ট্যটা এখানে রয়েছে সেটা হলো সমতা এবং অধিকার। দেখো, বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যে একই ঈশ্বর বিরাজমান। ঠিক আছে, প্রত্যেকটি মানুষ রয়েছে, সে যে কোনো জাতির হোক না কেন বা যে কোনো ধর্মেরই হোক না কেন, স্বামী বিবেকানন্দ মনে করতেন যে প্রত্যেক মানুষের মধ্যে একই ঈশ্বর বিরাজ করে বা একই ঈশ্বর থাকে। তাই জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে বৈষম্য থাকা উচিত নয়। তিনি কখনোই জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কিন্তু কখনো বৈষম্য করতেন না এবং এর বিরুদ্ধে তিনি কথা বলতেন সবসময়। তিনি শুদ্ধ বা শ্রমজীবী শ্রেণীর জাগরণকে অনিবার্য বলে মনে করতেন। ঠিক আছে, সমাজে যারা সব থেকে নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদের যে শ্রেণীর জাগরণকে তাদের ধীরে ধীরে যে তাদের অনিবার্য তারা মনে করতেন শুদ্ধ শ্রেণীর যারা লোকেরা ছিল। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে শুদ্ধ জাগরণ। তার মতে মানব সভ্যতার ইতিহাসের পর্যায়ক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা শাসন করেছেন। ঠিক আছে, সমাজে যে 4টা শ্রেণী রয়েছে সেই 4টা শ্রেণীর প্রথম ঊর্ধ্বে যে 3টা শ্রেণী রয়েছে তারাই শাসন করে চলেছেন, সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা। এবার শুদ্ধ বা সাধারণ শ্রমজীবী মানুষের শাসনের সময় এসেছেন। তিনি মনে করতেন যে এবার যে সব থেকে নিম্ন শ্রেণী যারা রয়েছে, 4 নম্বরের শ্রেণী যে মানুষরা রয়েছে তাদের শাসন করার সময় এসেছে, যেখানে তারা তাদের অধিকার ফিরে পাবে। ঠিক আছে, সেই শাসনের মাধ্যমেই শুদ্ধ শ্রেণীর মানুষেরা তারা তাদের অধিকার ফিরে পাবে, এটা তিনি মনে করতেন। আচ্ছা, তৃতীয় নম্বরে রয়েছে দরিদ্রের সেবা। বিবেকানন্দের সমাজতন্ত্র কেবল রাজনৈতিক তত্ত্বে সীমাবদ্ধ ছিল না। তিনি শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো করেননি, তিনি দরিদ্র মানুষের সেবাকেই ঈশ্বরের সেবা বলে মনে করতেন। তো স্বামী বিবেকানন্দ মনে করতেন যে মানুষের সেবা করা, সেখানে দরিদ্র মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করা হিসেবে তিনি মনে করতেন। তার মতে যে ধর্ম ক্ষুধার্তকে অন্ন দেয় না তা ধর্ম নয়। ঠিক আছে, যেই ধর্মে মানুষেরা নিম্ন শ্রেণী বা গরিব যারা রয়েছে তাদেরকে সাহায্য করে না, কোনোভাবেই সেটা কিন্তু কোনো ধর্ম নয়। তিনি সেটাকে কোনো ধর্ম হিসেবে মেনে নিতেন না। চতুর্থ নম্বরে রয়েছে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি উচ্চবর্ণ এবং ধনীদের দ্বারা নিম্ন বর্ণের শোষণের তীব্র বিরোধী ছিলেন। উচ্চবর্ণ বা যারা প্রভাবশালী ছিল তাদের দ্বারা নিম্ন বর্ণের মানুষের উপরে প্রায় প্রথম থেকে আদিকাল থেকেই অত্যাচার করে এসেছে তারা নিম্ন শ্রেণীর মানুষদের, কিন্তু এটার বিরুদ্ধে
তিনি সবসময় কথা বলেছিলেন। তিনি চাইতেন সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটুক, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। ঠিক আছে, সাধারণ মানুষেরা তাদের যেন আস্তে আস্তে শিক্ষার প্রসার যেন ঘটে, যার ফলে তারা নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারে, নিজেদের অধিকার সম্পর্কে অবগত হতে পারে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আধ্যাত্মিক সমাজতন্ত্র। মার্ক্সীয় সমাজতন্ত্রের সাথে তার পার্থক্য ছিল আধ্যাত্মিকতায়। ঠিক আছে, মার্ক্সের যে সমাজতন্ত্রের তত্ত্বটা ছিল তার সাথে স্বামী বিবেকানন্দের যে তত্ত্ব, তার মধ্যে আধ্যাত্মিকতার পার্থক্যটা এখানে ছিল। তিনি মনে করতেন যে কেবল বস্তুগত উন্নতি নয়, মানুষের চারিত্রিক এবং আধ্যাত্মিক উন্নতি একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। ঠিক আছে, চরিত্রের উন্নতি যদি না হয় মানুষের এবং আধ্যাত্মিকভাবে যদি অনুন্নতি থেকে যায়, তখন কিন্তু কখনোই সেটা কোনো একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে না। তো তিনি মনে করতেন মানুষের চারিত্রিক বিকাশ এবং আধ্যাত্মিকের যে বিকাশ বা উন্নতি, এটি কেবলমাত্র একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হবে। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।